আচ্ছা, তোমাদের ওই সিলেবাসে দেখবে আরেকটা টপিক আছে যে বৈদিক পিরিয়ডে উইমেন, মেয়েদের অবস্থান বৈদিক পিরিয়ডে কীরকম ছিল সেটা নিয়ে। এখন মেয়েদের অবস্থান বলতে যেটা বোঝানো হচ্ছে বৈদিক পিরিয়ডে, সেইটাকে নিয়ে আমাদের একটা আলোচনা করতে হবে। এখন আলোচনাটা করার জন্যে যেটা জানা খুব জরুরি সেটা হচ্ছে যে মেয়েদের অবস্থান ব্যাপারটা কি, এবং মেয়েদের অবস্থান কেনই বা এত গুরুত্বপূর্ণ যে আলাদা করে একটা টপিক রাখা হয়েছে। দাঁড়া এক সেকেন্ড, এখানে অনেক কিছু একসঙ্গে খুলে যাচ্ছে, এগুলো আমি চাই না। এক সেকেন্ড। হ্যাঁ, তো তো দেখো, তোমাদের আমি টপিকটাকে এরকমভাবে রেখেছি যে জেন্ডার রিলেশনস ইন বৈদিক পিরিয়ড, ম্যাপিং দ্য ডিক্লাইন ফ্রম অটোনমি টু ডিপেন্ডেন্সি। বৈদিক পিরিয়ডকে মোটামুটি কয়েকটা ভাগে ভাগ করা হয়। তোমরা ওই আগের যে নোটটা ছিল সেটা আমি জানি না পড়েছো কিনা, পড়লে দেখে থাকবে যে ওখানে বলা আছে যে আর্লি বৈদিক পিরিয়ড, লেটার বৈদিক পিরিয়ড, এরকম ভাগ আছে। এখন এই ভাগগুলো কেন আছে তার পেছনে হচ্ছে যে এইগুলো কতগুলো ডিস্টিংটিভ, কতগুলো আলাদা আলাদা পর্যায়, এবং এই পর্যায়গুলোতে বৈদিক পিরিয়ডের যে সামাজিক বিন্যাস, যে সামাজিক সম্পর্ক, তার মধ্যে প্রভূত পরিমাণে পরিবর্তন সংগঠিত হয়েছে। সেই জন্যই এগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করার কথা বলা হয়েছে। একই রকমভাবে জেন্ডার রিলেশনস বা লিঙ্গ ভিত্তিক যে সম্পর্ক, সেই সম্পর্কেও বৈদিক পিরিয়ডে অনেক পরিবর্তন ঘটেছে। প্রথম দিককার বৈদিক পিরিয়ডে মেয়েদের সমাজে যে অবস্থান ছিল সেটা পরবর্তীকালে অনেকাংশেই পাল্টে যায়। সেটা পাল্টে যায় কেন সেটাও একটা উল্লেখ করা আছে আমার নোটে, ছোট করে বলা আছে। তো মোটামুটি সম্পর্কটা কীরকম ছিল এবং সম্পর্ক কিভাবে পাল্টালো সেটা খুব ছোট করে আমাদের পড়তে হচ্ছে, সিলেবাসে যেভাবে দেওয়া আছে সেইভাবে। আমরা আগের দিন জেন্ডার কাকে বলে, জেন্ডার ব্যাপারটা কি, জেন্ডার কেন ইম্পর্ট্যান্ট, সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তোমার নিশ্চয়ই মনে আছে, মনে আছে তো সুমিত্রা? হ্যাঁ, তো আগের দিনের ওটা কি মনে আছে, জেন্ডার নিয়ে যে কথাবার্তাটা হয়েছিল? হ্যালো, শুনতে পাচ্ছি। হ্যাঁ, সেটাই বলছি, আগের দিনের ওটা কি মনে পড়েছে? না মনে থাকলে বলো, আমি আরেকবার উল্লেখ করে দেবো। না, মনে নেই? আচ্ছা, তো আগের দিন আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই যে জেন্ডার ব্যাপারটা আমরা যেভাবে বুঝি সাধারণত সেটা হচ্ছে যে আমরা একটা নির্দিষ্ট জেন্ডার বা লিঙ্গ পরিচয় নিয়ে জন্মগ্রহণ করি এবং সেটি স্থির থাকে। অর্থাৎ তুমি যেহেতু মেয়ে হয়ে জন্মেছো তার মানে তুমি মেয়েই থাকবে, এবং আমি যেহেতু ছেলে হয়ে বা পুরুষ হয়ে জন্মেছি তাহলে আমি পুরুষই থাকবো। তার এর মধ্যে আবার এত ভাবনা চিন্তার কি আছে? এখন পণ্ডিতেরা দেখাচ্ছেন যে ব্যাপারটা যদিও আমরা সবাই ছেলে কিংবা মেয়ে হয়ে সাধারণত জন্মাই, কিন্তু ছেলে এবং মেয়ের সম্পর্ক এবং ছেলে এবং মেয়ের সম্পর্কের যে বিন্যাস, সেই বিন্যাস ঐতিহাসিকগতভাবে একই রকম থাকে না, সেগুলো পাল্টায়। এবং অনেক ক্ষেত্রেই দেখতে পাওয়া যায় যে জেন্ডার বলতে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে যে সেটা বেসিক্যালি নারী এবং পুরুষের আন্তঃক্রিয়ার সম্পর্ক। এখন এই আন্তঃক্রিয়ার সম্পর্কটা বলতে গিয়ে পণ্ডিতেরা বলছেন যে জেন্ডার শুধুমাত্র মানুষ নিয়ে জন্মায় এরকমটা নয়, বরং জেন্ডার করতে হয়, ডুইং জেন্ডার। অর্থাৎ তুমি যদি মেয়ে হয়ে জন্মাও তাহলে তোমার কতগুলো নির্দিষ্ট ধরনের আচরণ বিধি তোমার ওপরে বর্তানো হয়েছে, তোমাকে বলা হয়েছে করতে, এবং তার বাইরে তুমি খুব একটা এদিক ওদিক করতে পারো না। অনুরূপভাবে ছেলেদের ক্ষেত্রেও তাই। তার মানে হচ্ছে জেন্ডার একটা হচ্ছে যে আমরা যেটা লিঙ্গ পরিচয় নিয়ে জন্মাচ্ছি,
আরেকটা হচ্ছে যে এই লিঙ্গ পরিচয় এর সঙ্গে সম্পর্কিত সমাজ, অর্থাৎ সমাজ এই লিঙ্গ পরিচয়কে কিভাবে দেখছে, সমাজ কিভাবে আচরণবিধি স্থির করে দিচ্ছে, সেইটাকে বুঝতে পারা এবং সেই অনুযায়ী পরিচালিত হওয়া, এই দুইয়ের সমষ্টি হচ্ছে জেন্ডার। তার মানে এটা আমরা বুঝতে পারছি যে জেন্ডার বা লিঙ্গ পরিচয় ব্যাপারটা কোনো ফিক্সড বিষয় নয়। অর্থাৎ আজকের দুনিয়ায় মেয়েদের সমাজে বা ছেলেদের সমাজে যা অবস্থান, সেটা আজ থেকে 50 বছর আগে একই রকম ছিল না। 100 বছর আগে আরও অন্যরকম ছিল, 150 বছর আগে আরও অন্যরকম ছিল, এমনকি দশকেও পাল্টে যেতে পারে, এমনকি জায়গা ভিত্তিতে আলাদা হতে পারে। অর্থাৎ কলকাতা শহরে নারী পুরুষের যে অবস্থান আর গ্রামে নারী পুরুষের যে অবস্থান, দুটো এক নয়। এবং অনেক সময় এই যে অবস্থানের যে কথাটা আমি বললাম, সেটি আমাদের অন্যান্য পরিচয়ের সঙ্গে মিলেমিশে গিয়ে একটা জটিল পরিচয় সৃষ্টি করে। অর্থাৎ তুমি নারী না তুমি পুরুষ, তুমি জেনারেল ক্যাটেগরির নারী না পুরুষ, তুমি ব্রাহ্মণ নারী না পুরুষ, তুমি শূদ্র নারী না পুরুষ, তুমি দলিত নারী না পুরুষ, তুমি মুসলমান নারী না পুরুষ, এই সবগুলোর ওপরে নির্ভর করে যে তোমার জীবন কীরকম হবে। অর্থাৎ জেন্ডারের সঙ্গে একটা ইন্টারসেকশনালিটির প্রশ্ন আসছে। এই সবগুলো আগের দিনের ক্লাসে একবার আলোচনা করেছিলাম। আপাতত আমরা এইটুকু মনে রাখি যে জেন্ডার ব্যাপারটা কোনো ফিক্সড বিষয় নয়। তাহলে আমরা একটু স্লাইডের দিকে চলে যাই। তার মানে আমরা এই মেয়েদের অবস্থান, সমাজে মেয়েদের অবস্থান, এইটা এত গুরুত্ব দিচ্ছি কেন? কারণ দেখা যাচ্ছে যে মেয়েদের অবস্থান থেকে একটা সমাজ এবং তার সভ্যতাগত অবস্থান, সেইটা বুঝতে পারা যায়। অর্থাৎ একটা সমাজে মেয়েদেরকে কিভাবে দেখা হচ্ছে, সেই সমাজে মেয়েরা কি ধরনের ভূমিকা গ্রহণ করছে, সেটা থেকে একটা সমাজ কতটা উন্নত কতটা অনুন্নত, এইগুলো বুঝতে পারা যায়। এখন বৈদিক পিরিয়ডের আমি যেমন বললাম, দুটো মূলত ভাগ আমরা এখানে দেখতে পাচ্ছি। একটা হচ্ছে আর্লি বৈদিক পিরিয়ড, যেটা 1500 থেকে 1000 বিসি, আর একটা হচ্ছে লেটার বৈদিক পিরিয়ড, যেটা 1000 থেকে 600 বিসি। এখন ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যে আর্লি বৈদিক পিরিয়ডে আমরা দেখতে পাচ্ছি যে সমাজে মেয়েদের অবস্থান অনেকটাই উন্নত এবং তারা অনেক বেশি অটোনমি বা স্বাধিকার বা স্বাবলম্বী হওয়ার অধিকার পাচ্ছেন। কিন্তু লেটার বৈদিক পিরিয়ডে আসার পরে দেখা যাচ্ছে যে মেয়েদের সমাজে অবস্থানটা আগের থেকে নেমে যাচ্ছে এবং পুরুষতান্ত্রিক সমাজ মেয়েদেরকে অনেকাংশে তাদের ফ্রিডম, তাদের অবাধ চলাফেরা, সমাজের বিভিন্ন বিষয়ে তাদের অংশগ্রহণ করা এবং পারিবারিক ও নিজের জীবন সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ, এরকম 3-4টে খুব গুরুত্বপূর্ণ বিষয়কে প্রভাবিত করছে প্যাট্রিয়ার্কি। অর্থাৎ কোথাও একটা সমাজের মেয়েদের সেই যে স্বাধীনতা, সেই স্বাধীনতা কোথাও একটা কম্প্রোমাইজ হচ্ছে। তাহলে আমরা একটুখানি দেখি যে আর্লি বৈদিক পিরিয়ডের গল্পটা কীরকম ছিল। আর্লি বৈদিক পিরিয়ডে আমরা বলছি দ্য গোল্ডেন এজ অফ প্যারিটি। কেন এটাকে আমরা গোল্ডেন এজ অফ প্যারিটি বলছি? কারণ এই সময় নারী এবং পুরুষের সামাজিক অবস্থানের মধ্যে উঁচু নিচু ভাগ খুব একটা ছিল না। অর্থাৎ নারী পুরুষের একটা প্রায় সমানাধিকার ছিল। এখানে কোনো চাইল্ড ম্যারেজের কোনো কাহিনী আমরা পাচ্ছি না, সতীদাহ প্রথা চালু হওয়ার প্রশ্নই নেই, এবং দম্পতি বলে একটা কনসেপ্ট ছিল। দম্পতি শব্দটা এখনও আমরা ব্যবহার করি, কিন্তু দম্পতি বলতে যেটা বোঝানো হতো সেটা হচ্ছে নারী এবং পুরুষ, অর্থাৎ হাজব্যান্ড এবং ওয়াইফ, স্বামী স্ত্রী একসঙ্গে বিভিন্ন ধর্মীয় রিচুয়ালে পার্টিসিপেট করতে পারবে এবং তাদের ধর্মাচরণে কোনো রকমের কোনো বাধা নেই। অর্থাৎ নারী এবং পুরুষ একই সঙ্গে ধর্মাচরণ করতে পারে। এখন আমাদের বুঝতে হবে, তোমরা প্রশ্ন করতেই পারো যে স্যার এখানে তো ধর্মাচরণের কথা বলা হচ্ছে, তাহলে ধর্ম ব্যাপারটা মানে ধর্মাচরণ দিয়ে একটা সমাজের উন্নতি অনুন্নতি কেন বুঝতে পারবো? মানে সমাজ তো যত উন্নত হবে তত ধর্ম কমে যাওয়ার কথা। আসলে এইটা মনে রাখতে হবে যে আমরা এটা যেই সময়ের কথা বলছি সেই সময় ধর্মাচরণের মধ্যে দিয়েই আসলে সমস্ত ধরনের চর্চা হতো। সেটা সাহিত্য চর্চা হতে পারে,
সেটা বিজ্ঞান চর্চা হতে পারে, সেটা চিকিৎসা শাস্ত্রের চর্চা হতে পারে, সব কিছুর সঙ্গেই কিন্তু ধর্মের একটা ওতপ্রোত যোগাযোগ ছিল। অর্থাৎ ধর্মাচরণ করতে যদি তোমার বাধা না থাকে, তাহলে আমরা বর্তমান এবং আধুনিক সমাজে যেগুলোকে আধুনিকতার রূপক হিসেবে চিনি, যেমন বিজ্ঞান চর্চা, সাহিত্য চর্চা ইত্যাদি, নাটক, সিনেমা, কালচারাল যে সমস্ত স্ফিয়ার, এগুলো সবই আসলে ধর্মচর্চার সঙ্গে যুক্ত ছিল। অর্থাৎ ধর্মচর্চায় একজন নারীর ফ্রিডম আছে মানে তার মোটামুটি সমস্ত ধরনের চর্চাতেই একটা স্বাধীনতার জায়গা ছিল। 4 নম্বর পয়েন্ট কি? 4 নম্বর পয়েন্ট হচ্ছে যে মেয়েদেরকে শক্তির রূপ হিসেবে কল্পনা করা হতো এবং পূজিত হতেন। অর্থাৎ নারী শক্তি এবং নারী মুক্তি এই দুটো ছিল একে অপরের সঙ্গে দ্যোতক। এবং দেখতে পাচ্ছ যে পরের স্লাইডে আমি যেটা দেখাচ্ছি, যে এডুকেশনাল এবং ইন্টেলেকচুয়াল ফ্রিডম তাদের যথেষ্ট ছিল। এডুকেশনাল আর ইন্টেলেকচুয়াল ফ্রিডম মানে কি? মানে তাদের বৌদ্ধিক চর্চা এবং পড়াশুনো করার অধিকার, এইটা সম্পূর্ণ সুনিশ্চিত ছিল আর্লি বৈদিক পিরিয়ডের মেয়েদের ক্ষেত্রে। তারা এটা নিঃসন্দেহে নিশ্চিন্ত মনে করতে পারত। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তার সঙ্গে সঙ্গে যেমন আমরা তাদেরকে এবং এখানে আমরা কয়েকজনের নাম এখানে উল্লেখ করেছি। তোমরা এই নামগুলো ছোটবেলায় ইতিহাস বইতে পড়েছো, গার্গী, মৈত্রেয়ী, অপলা, এরা প্রত্যেকে খুব বড় বড় স্কলার হিসেবে উঠে আসেন। আচ্ছা, এক সেকেন্ড একটু। হ্যাঁ, তো আমরা এই নামগুলো পাচ্ছি। এখন আমাদের এটাও মনে রাখতে হবে যে তারা যেমন সামাজিক এবং তারা যেমন বৌদ্ধিক চর্চা এবং বিজ্ঞান চর্চায় তাদের আমরা উল্লেখ পাচ্ছি, তেমনিভাবেই তাদের কিন্তু একটা সামাজিক ও রাজনৈতিক অবস্থান খুব পরিষ্কার ছিল। কীরকম? প্রথমত হচ্ছে যে তারা প্রশাসনিক বিভিন্ন ইম্পর্টেন্ট সিদ্ধান্ত গ্রহণ করা, যেটা আমার ধারণা 2 ক্লাস আগে এই বৈদিক পিরিয়ড নিয়ে আলোচনা হচ্ছিল, বৈদিক পিরিয়ডের সোসাইটি নিয়ে আলোচনা হচ্ছিল। সেখানে সভা এবং সমিতির কথা আমি বলেছিলাম। সভা হচ্ছে যে বড়দের যে মিটিং, যেখানে কাউন্সিল অফ এল্ডার্স অর্থাৎ বয়োজ্যেষ্ঠ এবং পণ্ডিতরা যে কাউন্সিলটা থাকতেন সেটিকে বলা হতো সভা। এবং সমিতি ছিল যেখানে সমস্ত সাধারণ মানুষ পার্টিসিপেট করতে পারতেন। তো মহিলাদের উপস্থিতি আমরা সভা এবং সমিতি দু জায়গাতেই পাচ্ছি। 2 নম্বর ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা পড়েছি এটা সম্পর্কে, সেটা হচ্ছে স্বয়ম্বর প্রথা ছিল। অর্থাৎ একজন মহিলা তিনি চাইলে তার পার্টনার তিনি কাকে বিবাহ করবেন সেটি তিনি নিজে চয়েস করতে পারতেন। স্বয়ম্বর সভা হতো, তোমরা জানো। অর্থাৎ মেয়েদের একটা বিরাট ইম্পর্টেন্ট রোল, তারা নিজেদের জীবনসঙ্গী নির্বাচন করার ক্ষমতা তাদের হাতে ছিল। 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে ডিভোর্স অ্যান্ড রিম্যারেজ রাইট। অর্থাৎ কোনো মহিলা চাইলে বিবাহ বিচ্ছিন্ন হতে পারতেন এবং তিনি আবার পুনর্বিবাহ করতে পারতেন। অর্থাৎ বিবাহ এবং পুনর্বিবাহের বিবাহ বিচ্ছেদ এবং পুনর্বিবাহের যে অধিকার সেটি মেয়েদের মধ্যে ছিল। আর 4 নম্বর যে ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে যে আমরা বৈদিক পিরিয়ডে জানতে পারছি যে মহিলারা বিভিন্ন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। এখন অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত থাকার মানে বুঝতেই পারছো যে তাদের অর্থনৈতিক ফ্রিডম ছিল, অর্থনৈতিক স্বাধীনতা ছিল। এবং অর্থনৈতিক স্বাধীনতা আসলে অন্য বিভিন্ন স্বাধীনতা অর্জন করতে সাহায্য করে। এখন এরপরে আমরা দেখতে পাচ্ছি যখন নাকি লেটার বৈদিক পিরিয়ড আসছে, অর্থাৎ 1000 থেকে 600 BC, সেই সময়টাতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে একটা যেন ডাউনফল হচ্ছে। এটাকে আমি বলছি লেটার বৈদিক ডিক্লাইন। অর্থাৎ তাদের যে সমাজে যে উঁচু স্থান ছিল সেটা ধীরে 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 নামছে। এখন এই নামার পেছনে অনেকগুলো ইন্টারপ্রিটেশন আছে, অনেকগুলো তত্ত্ব আছে যে কেন মহিলাদের পজিশন নামতে শুরু করলো। যেটা সবচেয়ে বেশি ভায়াবল বলে মনে হয় সেটি হচ্ছে যথারীতি সেটি একটি মেটেরিয়ালিস্টিক ইন্টারপ্রিটেশন বা বস্তু সংস্কৃতিগত একটা তত্ত্ব। সেটা বলছে যে আর্লি বৈদিক পিরিয়ডে আমরা যাদেরকে পেয়েছি, যাদের কথা আমরা বলছি,
তাদের যে অর্থনৈতিক সংস্থান, অর্থনৈতিক ব্যবস্থা, সেটি ছিল পশুপালন এবং স্থানান্তর কৃষি নির্ভর। অর্থাৎ কৃষি কাজ যেটা ছিল সেটির ওপরে মানুষ সম্পূর্ণরূপে নির্ভরশীল ছিলেন এমনটা নয়, বরং পশুপালন, একটা পশুপালক গোষ্ঠী একটা খুব গুরুত্বপূর্ণ অবস্থান সেই সময় নিত। কিন্তু লেটার বৈদিক পিরিয়ডে আমরা দেখতে পাচ্ছি যে সমাজের মধ্যে পশুপালনের থেকেও চাষ এবং সেটেলড এগ্রিকালচার, একটা জায়গায় থেকে চাষ, সেটি পপুলার হয়ে উঠছে এবং এটার থেকে ধীরে 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 সমাজে স্তর বিন্যাস হচ্ছে। অর্থাৎ এই যে আমরা চতুর্বর্ণের কথা আগেও পড়েছি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র, এই যে চারটি সামাজিক স্তর, এই স্তরটি ফিক্স হতে শুরু করছে লেটার বৈদিক পিরিয়ডে। এবং যেহেতু সেই সময় থেকেই দেখো, একটা জায়গায় যদি তোমাকে স্থানান্তর কৃষির জায়গায় যদি একটা ফিক্সড জায়গায় তুমি চাষ করতে শুরু করো এবং তুমি যদি সেখানে সেটেল ডাউন করো, তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হিসেবে যেটি উঠে আসে সেটি হচ্ছে যে এই যে জমি, যে জমিতে আমি চাষ করি, সেই জমির উপরে অধিকার আমার কতখানি এবং আমার অবর্তমানে সেই জমির অধিকার কার হাতে যাবে। এখন মজা হচ্ছে যে এর আগে পর্যন্ত বৈদিক পিরিয়ডেই লিনিয়েজ অর্থাৎ বংশলতিকা, মানে বংশের একটা স্তর থেকে পরের জেনারেশন, একটা প্রজন্ম থেকে পরের প্রজন্ম বংশগতির যে হিসাব, সেই হিসাবটা ছেলেদের লাইন দিয়ে করা হতো। এবং যেহেতু হিসাবটা ছেলেদের লাইন দিয়ে করা হতো, দেখা গেল যে সম্পত্তির উত্তরাধিকার সংক্রান্ত হিসেবগুলো ছেলেদের লাইন দিয়ে করা হতে শুরু হলো। এবং ছেলেদের লাইন দিয়ে যেহেতু করা হতে শুরু হলো, কাজেই মেয়েদের আগের যে অবস্থান সেটি কম্প্রোমাইজড হওয়া এই সময় থেকে শুরু। অর্থাৎ একটা আত্মীয়তার যে হিসেব, বংশগতির যে হিসেব, যেটি কিনা আমরা ছেলেদের লাইন দিয়ে করতে অভ্যস্ত, মানে বৈদিক পিরিয়ড অভ্যস্ত ছিল, সেটি চলে গেল সম্পত্তির উত্তরাধিকার হিসেব রাখার ক্ষেত্রেও ব্যবহৃত হতে শুরু করলো। তার ফলে মহিলারা ধীরে 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 এই পুরো যে ব্যবস্থাপনা তার থেকে এক্সক্লুডেড হতে শুরু করলেন। এবং পুজো আর্চা করা, ধর্মাচরণ করার একটা মূল ক্ষমতা ব্রাহ্মণদের হাতে এই সময়ই চলে আসে। তার ফলে মেয়েদের যে ধর্মাচরণে অবস্থান, মেয়েদের যে ধর্মের ব্যাপারে পার্টিসিপেশন, সেটি এই সময় থেকে তাদের হাতছাড়া হয়ে গেল। এবং যেহেতু জমির হিসেবটা ছেলেদের লাইনে হচ্ছে, তার ফলে মেয়েরা অর্থনৈতিকভাবেও ছেলেদের ওপরে ডিপেন্ডেন্ট হতে শুরু করলেন। এবং এই ডিপেন্ডেন্সিটা বাড়তে 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 এমন একটা জায়গায় গেল যেখানে গিয়ে মেয়েদেরকে বিভিন্ন ধরনের রিচুয়াল থেকে, অর্থাৎ সমাজের যে বিভিন্ন ধরনের রিচুয়াল, সেই রিচুয়ালগুলো থেকেও আলাদা করে দেওয়া হতে লাগলো। প্রথম যে ঘটনাটার কথা উল্লেখ করতে হয় সেটা হচ্ছে উপনয়ন বা পৈতে। উপনয়ন অনুষ্ঠান থেকে মেয়েদেরকে বাদ দিয়ে দেওয়া হলো, শুধুমাত্র ছেলেরাই উপনয়ন করবে, এরকম একটা ব্যাপার দাঁড়ালো। বৈদিক স্টাডি, বেদ চর্চা করার যে অধিকার, সেখান থেকে মেয়েদেরকে সরিয়ে দেওয়া হলো এবং মেয়েদের অবস্থানটা প্রায় সমাজে শূদ্রদের অবস্থানের মতো হয়ে গেল। তার সাথে সাথে তাদের ইন্টেলেকচুয়াল এবং স্পিরিচুয়াল আইডেন্টিটি, যেটা আমরা আগে পাচ্ছিলাম গার্গী মৈত্রেয়ীদের সময়, যে তারা এমনকি বেদের শ্লোক পর্যন্ত লিখছেন, কপি করছেন, চর্চা করছেন, তার মানে তৈরি করছেন, সেই জায়গা থেকে মেয়েদেরকে সম্পূর্ণ বাদ দিয়ে দেওয়া হলো। এবং হ্যাঁ, এবং তার সঙ্গে সঙ্গে কতগুলো রিচুয়াল ইম্পিউরিটি মেয়েদের ওপরে চাপিয়ে দেওয়া হলো। রিচুয়াল ইম্পিউরিটি মানে কি? রিচুয়াল ইম্পিউরিটি মানে হচ্ছে, রিচুয়াল কাকে বলে? রিচুয়াল মানে আমরা সাধারণত যেটা বুঝি সেটা হচ্ছে যে কোনো ধর্মাচরণ করার জন্যে যা যা প্রথাগত যা যা পদক্ষেপ নেওয়া হয়, স্টেপ নেওয়া হয়, সেইগুলো যখন নাকি একদম নিয়ম নিষ্ঠা মেনে করা হয় তাকে বলা হয় রিচুয়াল। এখন মেয়েদেরকে বিভিন্ন ধরনের রিচুয়াল থেকে বাদ দেওয়া হতে শুরু করলো। এবং এই সময় থেকে এই যে মেয়েদের যে ঋতুচক্রের যে মেনস্ট্রুয়েশন,
সেই মেনস্ট্রুয়েশনকে ইমপিওর ডিক্লেয়ার করা হলো। অর্থাৎ মাসিক চক্রের যে ভ্যাজাইনাল ব্লাড, সেই ব্লিডিং যখন নাকি মেয়েদের হচ্ছে, তখন তাদেরকে আর পুজো আচ্চা এই সমস্ত ব্যাপারটার মধ্যে থেকে তাদেরকে বাইরে বার করে দেওয়া হতে শুরু করলো। এবং এইটা সঙ্গে সঙ্গে এটা আমাদের বুঝতে হবে, তার মানে দুটো তিনটে জিনিস হচ্ছে। এক হচ্ছে তাদের ধর্মাচরণ থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, দুই হচ্ছে বাদ দেওয়ার কারণ হিসাবে তাদেরকে ইমপিওর এবং পলিউটেড বলা হচ্ছে ডিউরিং দেয়ার মেনস্ট্রুয়েশন সাইকেল, তাদের মেনস্ট্রুয়েশনের সময় তাদেরকে ইমপিওর বলা হচ্ছে। তিন হচ্ছে তাদেরকে বেদ চর্চা করতে দেওয়া হচ্ছে না। চার হচ্ছে তাদেরকে সম্পত্তির উত্তরাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, কারণ সম্পত্তি এর আগে উত্তরাধিকারের প্রশ্নই ছিল না। যখন থেকে হলো তখন থেকে সেটা কিনশিপ ফলো করে পুরুষদের লাইনে হলো, তার ফলে মেয়েরা বাদ চলে গেল। এই সমস্তটা কিন্তু আসলে একটা প্যাট্রিয়ার্কির ডমিনেন্সকে শো করে। অর্থাৎ পুরুষতান্ত্রিকতা এই সময় থেকেই মেয়েদের সমস্ত ব্যাপারকে নিয়ন্ত্রিত করতে শুরু করে। এবং এই নিয়ন্ত্রিত করাটাকে সুনিশ্চিত করার জন্য মনুস্মৃতি লেখা হয়, এবং মনুস্মৃতিতে ধরে 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 মেয়েদেরকে বিভিন্ন জায়গা থেকে বাদ দেওয়ার জন্যে যা যা লিখিত রূপ দরকার সেই সমস্ত লিখিত রূপ তৈরি করা হয়। এবং বলাই হচ্ছে যে মনুস্মৃতি সিস্টেমেটিক্যালি কোডিফাইড অ্যান্ড এনফোর্সড প্যাট্রিয়ার্কাল নর্মস এস্টাবলিশিং আ রিজিড সোশ্যাল অ্যান্ড লিগাল ফ্রেমওয়ার্ক ফর উইমেন। মেয়েদেরকে এই সমস্ত ফ্রেমওয়ার্কের জায়গা থেকে বাদ দিয়ে দেওয়া হয় এবং মেয়েরা হয়ে গেল ডিপেন্ডেন্ট পুরুষদের ওপরে, এবং পুরুষতান্ত্রিক সমাজের যে মেকানিজম তার ওপরে মেয়েরা হয়ে গেল সম্পূর্ণ নির্ভরশীল। তাহলে আমরা কি কি ধরনের ডিসএম্পাওয়ারমেন্ট দেখতে পাচ্ছি? এক নম্বর, তার প্রপার্টি রাইট চলে যাচ্ছে। দু নম্বর, তার যে স্ত্রীধন, সেই স্ত্রীধনটা যে অধিকার সেইটা চলে যাচ্ছে, শুধুমাত্র গিফটটুকুই তার স্ত্রীধন হিসাবে থাকছে। তিন নম্বর, মেয়েদেরকে প্রপার্টি হিসাবে দেখা শুরু হলো। এবং চার নম্বর, এই মনুস্মৃতির মতো যে ধরনের টেক্সট তৈরি করা হলো তা মেয়েদেরকে অবদমিত করার টেক্সট হিসাবে ব্যবহৃত হতে শুরু করলো। তাহলে আমরা যদি একটা কম্প্যারিজন করি তাহলে আমরা দেখতে পাবো যে আর্লি বৈদিক পিরিয়ড আর লেটার বৈদিক পিরিয়ডের মধ্যে আমরা কতগুলো লস খুঁজে পাচ্ছি। আর্লি বৈদিক পিরিয়ডে এডুকেশন এরিয়াতে তার রয়েছে উপনয়ন দেওয়া হচ্ছে, লেটার বৈদিক পিরিয়ডে তার উপনয়ন বন্ধ করে দেওয়া হচ্ছে, তার বেদ চর্চা বন্ধ, তার মানে তার ইন্টেলেকচুয়াল লস হচ্ছে। আর্লি বৈদিক পিরিয়ডে তাকে দম্পতি কনসেপ্টটা হচ্ছে, একসঙ্গে তারা বৈদিক রিচুয়ালে পার্টিসিপেট করতে পারছে। লেটার বৈদিক পিরিয়ডে তাদেরকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, তাহলে কি হলো? সে মার্জিনালাইজড হয়ে গেল, সে প্রান্তিক হয়ে গেল, অর্থাৎ ধর্মাচরণের কেন্দ্রে সে আর থাকতে পারল না। পলিটিক্সের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে? সভা সমিতিতে তার পার্টিসিপেশন ছিল, এখন সে আর সভা সমিতিতে যেতে পারছে না, তার মানে তার পাবলিক এক্সক্লুশন হচ্ছে। বিয়ের ক্ষেত্রে তার আগে ছিল ফ্রিডম অফ চয়েস, সে নিজে চুজ করতে পারতো, সেই জায়গায় চলে আসলো শিশু বিবাহ বা বাল্য বিবাহ। তার ফলে তার উপরে একটা সাংঘাতিক সামাজিক নিয়ন্ত্রণ চেপে বসলো। ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে এই যে প্যাট্রিয়ার্কাল মডেল, এই প্যাট্রিয়ার্কাল মডেল যেটা বৈদিক পিরিয়ডে তৈরি হয়েছে সেইটি কিন্তু আজও পর্যন্ত ভীষণভাবে চলছে। যেমন ধরো ট্র্যাডিশনাল যে জেন্ডার রোল, আমি একটু আগে বলছিলাম জেন্ডার ব্যাপারটা করতে হয়, অর্থাৎ তুমি যদি পুরুষ হও তাহলে তোমার কাছ থেকে কতগুলো আচরণ কাম্য, তুমি যদি মহিলা হও তাহলে তোমার কাছ থেকে কতগুলো আচরণ কাম্য। এই যে আচরণ কাম্য, অর্থাৎ সমাজ তোমার কাছে কতগুলো জিনিস দাবি করছে, সেই দাবিটা তো একদিনে হয়নি, সেই দাবিটা সেই বৈদিক পিরিয়ড থেকে আমাদের সমাজে করা হয়েছে, এবং সেই দাবিটা এতটাই মেনে নেওয়া হয়েছে, সবাই এতটাই মেনে নিয়েছে, প্রশ্ন করতে এতটাই ভুলে গেছে যে এই দাবিটা মনে হয়েছে যে এটাই ন্যাচারাল। তার ফলে এই যে প্যাট্রিয়ার্কাল যে ডিম্যান্ড, সেইটা কিন্তু আজও পর্যন্ত মহিলাদের ফ্রিডম অফ মুভমেন্ট, ফ্রিডম অফ চয়েস, হ্যাঁ, ফ্রিডম অফ ফ্যামিলি ডিসিশনে তার যে স্বাধীনতা, নিজের জীবন সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা, সেইগুলো আজও পর্যন্ত ভীষণভাবেই রেস্ট্রিক্টেড রয়েছে। অর্থাৎ কোথাও একটা সেই পাস্ট এখনো আমাদেরকে প্রভাবিত করছে। যদিও আমরা এটা দেখতে পাচ্ছি যে কতগুলো লিগ্যাল রিফর্ম আনা হয়েছে, যার মাধ্যমে মেয়েদেরকে কিন্তু কতগুলো অধিকার আমাদের সংবিধানের মাধ্যমে পাইয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে।
তার মধ্যে অতি সম্প্রতি যেটির কথা আমরা বলতে পারি সেটি হচ্ছে যে প্রপার্টি ইনহেরিটেন্স অ্যাক্ট, যেটা 2005 সালে করা হয়েছিল, যে মেয়ে এবং ছেলে উভয়েই সমান অধিকার পাবে বাবার প্রপার্টির ক্ষেত্রে। তো এই ধরনের বেশ কিছু স্টেপ, পজিটিভ স্টেপ কিন্তু নেওয়া হচ্ছে ইন অর্ডার টু ব্রেক অ্যাওয়ে ফ্রম দ্য নেগেটিভিটিস অফ দ্য পাস্ট হুইচ ডমিনেটেড উইমেন। অর্থাৎ মেয়েদেরকে ডমিনেট করার জন্যে যে ধরনের মেকানিজম মানুস্মৃতি দ্বারা কোডেড হয়ে লেটার বৈদিক পিরিয়ড থেকে আজও পর্যন্ত চলে আসছে, সেইটিকে কিছুটা কারেক্ট করার জন্য চেষ্টা করা হচ্ছে। এবং এই চেষ্টাগুলো কিন্তু সরকার নিজে নিজে করছে এরকমটা ভাবার কোনো কারণ নেই। এর পেছনে প্রচুর পরিমাণে নারী আন্দোলন এবং দীর্ঘদিনের একটা নারী আন্দোলনের ইতিহাস রয়েছে, এবং তার ফলেই কিন্তু ধীরে 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 এই রাইটগুলো ফিরে আসছে। তাহলে আমরা মোটামুটি এইটা বুঝতে পারছি যে আমরা দেখতে পাচ্ছি যে মেয়েদের অবস্থান আর্লি বৈদিক পিরিয়ডে যেরকম ছিল, লেটার বৈদিক পিরিয়ডে তার থেকে অনেকটাই নেমে যায়। তাদের রিচুয়াল ডিমোশন হয়, তাদের লিগাল ডিমোশন হয়, তাদের ইকোনমিক এক্সক্লুশন ঘটে, এবং মডার্ন পিরিয়ডেও কিন্তু এখনো পর্যন্ত সেটার অনেকাংশেই আমরা কন্টিনিউটি দেখতে পাচ্ছি। বিশেষ করে সমাজ যেভাবে মেয়েদের কাছ থেকে যা যা দাবি করে, যা যা চায়, যা যা কামনা করে, সেক্ষেত্রে কিন্তু এখনও সেই এক্সক্লুশনের মেকানিজমটাকে আমরা খুঁজে পাচ্ছি। এবং আমরা এটাও দেখতে পাচ্ছি যে এই এক্সক্লুশনের মেকানিজমগুলোকে অ্যাড্রেস করার জন্য কিছু কিছু স্টেপ সরকারের তরফেও নেওয়া হচ্ছে, এবং মূলত সেগুলো নারীবাদী আন্দোলনকারীরা যেহেতু দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন তারই ফল হিসাবে উঠে আসছে।